লাগছে। চলো না জঙ্গলে যাই। জঙ্গলের ভেতরে তো আপেল গাছ আছে, সেই গাছ থেকে কিছু আপেল ছিঁড়ে নিয়ে আসবো। কিন্তু মা, তোকে নিয়ে তো জঙ্গলে যাওয়া যাবে না, কারণ জঙ্গলের ভিতরে অনেক হিংস্র প্রাণী আছে। তুই তো ছোট্ট পাখি, তাই হিংস্র প্রাণী আক্রমণ করতে তুই পালাতে পারবি না। তাই তুই বাড়িতে থাক, আর আমি তোর জন্য আপেল ছিঁড়ে নিয়ে আসছি। হ্যাঁ রে মা, তোর বাবা ঠিক বলেছে। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। কখন থেকে একটা পাখির জন্য অপেক্ষা করছি, কিন্তু এইদিকে তো কোনো পাখি আসছে না। তাহলে কি আমার স্বপ্নটা পূরণ হবে না? ওই তো একটা পাখি এদিকে আসছে, ওকে দিয়েই কাজটা করাবো। এই পাখি, এদিকে একটু আয় তো। আরে তান্ত্রিক বাবা, আপনি হঠাৎ আমাকে ডাকছেন কেন? আসলে আমি বড় একটা বিপদে পড়েছি, আর এই বিপদ কাটাতে তোর সাহায্যের প্রয়োজন। তুই কি আমাকে সাহায্য করতে পারবি? কেন পারবো না, অবশ্যই পারবো। বলুন বাবা, কি কাজ করতে হবে? এই পুকুরের মধ্যে আমার একটা হীরা পড়ে গেছে, যে হীরা দিয়ে আমি আরো অনেক জাদু শক্তি অর্জন করতে পারবো। আমি তোকে ব্যাঙ রূপ বানিয়ে দিব, আর তুই পানির নিচে গিয়ে হীরাটা খুঁজে নিয়ে আসবি। তুই কোনো চিন্তা করিস না, ওপরে উঠে আসলেই তোকে আবার আমি পাখি রূপ বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আমাকে তাহলে ব্যাঙ বানিয়ে দিন। জানি না হিরেটা কোথায় আছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার প্রতি সহায় হও। এসব বলে টোনা হীরা খুঁজতে থাকে, আর এভাবে খুঁজতে খুঁজতে এক জায়গায় টোনা হীরাটা পেয়ে যায়। আর তারপর হীরাটা নিয়ে উপরে উঠে আসতে ধরে। তখনই একটি মাছ টোনাকে দেখে তার পিছু পিছু আসতে থাকে। ওই ব্যাংকটা হীরা নিয়ে কোথায় যাচ্ছে? এই যে ব্যাংক, শুনছো? ওই হীরা নিয়ে কোথায় যাচ্ছ? একে ব্যাংকটা তো আমার কোনো কথাই শুনছে না। আমাকে তাড়াতাড়ি ব্যাংকের কাছে যেতে হবে। এই নিন আপনার হিরে তান্ত্রিক বাবা। একে সর্বনাশ করলে ব্যাংক, হিরেটা তান্ত্রিককে দিলে কেন? এখন তো এই বনে বড় বিপদ হয়ে যাবে। মানে কি সব বলছো মাছ? আমি সত্যি বলছি, এই হিরে এক অলৌকিক শক্তির অধিকারী। আর এই হিরে এতদিন পুকুরে ছিল বলে এই বনে কোনো বিপদ দেখা দেয়নি। এই মাছ, তুই এখান থেকে যাবি নাকি তোকে মেরে দিব? তান্ত্রিক বাবা, আপনি ইচ্ছে করে আমাদের বনের ক্ষতি করতে চাইছেন কেন? তাড়াতাড়ি হিরেটা পানিতে ফেলে দিন। আমি তোকে মিথ্যে বলে এত কষ্ট করে হীরাটা নিয়ে আসলাম পুকুরে ফেলে দেওয়ার জন্য? এখন আমি এই হীরার সব অলৌকিক শক্তি নিজের করে নিয়ে চির অমর হয়ে যাব। তখন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। না না তান্ত্রিক বাবা, আপনি আমাদের বিপদে ফেলে যাবেন না। এত কথা না বলে চুপ করে পানির নিচে গিয়ে বসে থাক। পানির নিচে বসে থাকবো মানে? আপনি আমাকে আমার রূপ ফিরিয়ে দিন। আমি তো ব্যাঙ না, আমি হলাম পাখি। সব কি ভুলে গেলেন নাকি? আমি কিছুই ভুলিনি রে বোকা। তোকে এখন পাখি রূপে নিয়ে আসলে তো তুই সবাইকে সব কথা বলে আমার স্বপ্ন নষ্ট করে দিবি, তাই তোর রূপ ফিরিয়ে দিব না। আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। একদিনের শাস্তি ঠিক পেতেই হবে আপনাকে। আমি হলাম সবার থেকে বড় শক্তিশালী তান্ত্রিক। আমাকে শাস্তি দেওয়ার মতো কোনো পাখির সাহস নেই। আর সাহস থাকলে আমার কাছে আসতে বলিস। এসব বলে তান্ত্রিক অন্য বনে চলে যায়। আর তান্ত্রিক চলে যাওয়ার সাথে সাথে আকাশ কালো মেঘে ঢেকে যায়। তোমাকে বলেছিলাম না এই বনে বিপদ হবে? দেখলে তো আকাশ কেমন কালো মেঘে ঢেকে গেছে। এখন যদি বৃষ্টি আসে তাহলে এই বৃষ্টি আর থামবে না, আর বৃষ্টির পানিতে পুরো বন বন্যায় ভেসে যাবে। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। মাছ, এখন কি ওর থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই? ওই হীরা চুরি করে আনতে পারলে তো মুক্তি পাবে। তাই বলি তুমি বাড়িতে ফিরে গিয়ে কোনো পাখিকে সবটা খুলে বলো। কেউ যদি তান্ত্রিকের কাছ থেকে হীরেটা নিতে পারে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মাছ, আমাকে সেটাই করতে হবে। এর
এরপর ব্যাঙ লাফাতে লাফাতে বাড়ির দিকে আসতে থাকে। এদিকে আকাশে মেঘ দেখে টুনি ও টুকি টোনাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। তোর বাবা তো জঙ্গলে আপেল আনতে গেছে, এখন যদি বৃষ্টি নামে তাহলে তো বাড়ি ফিরতেই পারবে না। বাবা তো বেশ কিছুক্ষণ হলো জঙ্গলে গেছে, এখনো তাহলে বাড়ি ফিরছে না কেন মা? হয়তো কোনো আপেল গাছ খুঁজে পায়নি। চল তো তোর বাবাকে বাড়িতে নিয়ে আসি, নয়তো বিপদ হতে পারে। আর তোকে কাল আপেল এনে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর টুনি আর টুকি জঙ্গলের দিকে যেতে থাকে। আর পথে টোনা তাদের দেখতে পেয়ে ডাকতে থাকে। টুনি, টুনি, কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি আমার কাছে এসো। মা টুকি, তোর বাবা তো চলে এসেছে, কিন্তু কোথা থেকে আমাকে ডাকছে? আশেপাশে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। টোনা, তুমি কোথায়? তোমাদের পাশে যে ব্যাঙ বসে আছে সেটাই আমি টুনি। এক শয়তান তান্ত্রিক আমাকে ব্যাঙ বানিয়ে দিয়েছে। কি বলছো এসব টোনা? কিন্তু কেন ব্যাঙ বানিয়ে দিয়েছে? তুমি তার কি ক্ষতি করেছিলে? তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তুমি চিন্তা করো না, আমি মানুষের রাজ্যের এক তান্ত্রিক মাতার সন্ধান জানি। চলো, তোমাকে নিয়ে ওই তান্ত্রিক মাতার কাছে যাব। দিদি, ও দিদি, তোমাদের রাজ্যের তান্ত্রিক মাতা কোথায় থাকে? তুমি কি তা বলতে পারো? হ্যাঁ পাখি, একটু সামনে গেলে একটা বড় বটগাছ দেখতে পাবে। সেই বটগাছের নিচেই তান্ত্রিক মাতাকে পেয়ে যাবে। তান্ত্রিক মাতা, আমাদের সাহায্য করুন, আমরা যে বড় বিপদে পড়েছি। আচ্ছা বল দেখি, কি বিপদে পড়েছিস? এরপর টুনি তান্ত্রিক মাতাকে সব কথা খুলে বলে। আর তান্ত্রিক মাতা তার জাদু শক্তি দিয়ে টোনাকে তার আসল রূপ ফিরিয়ে দেয়। এই নে মন্ত্রপুত জল। এই জল ওই তান্ত্রিকের শরীরে ছিটিয়ে দিলে তান্ত্রিক একটা কাঁঠালে পরিণত হবে, আর তখনই তোরা হিরেটা নিয়ে আসতে পারবি। কিন্তু তান্ত্রিক মাতা, ওই তান্ত্রিক কোথায় সেটা তো আমি জানি না। ওই তান্ত্রিক এখন পাশের বনের নদীর পাড়ে বসে ধ্যান করছে। তোরা তাড়াতাড়ি সেখানে চলে যা। হ্যাঁ তান্ত্রিক মাতা, যাচ্ছি। আর তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টোনা টুনি তাড়াতাড়ি পাশের বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর উড়তে উড়তে তারা কিছুক্ষণের মধ্যেই পাশের বনের নদীর পাড়ে পৌঁছে যায়। ওই তো শয়তান তান্ত্রিক ধ্যান করছে। আজ তোর ধ্যান করা ছাড়িয়ে দেব রে তান্ত্রিক। একি, তুই এই মন্ত্রপুত জল কোথায় পেলি? আমার সব স্বপ্ন ইচ্ছা যে নষ্ট করে দিলি। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। তুই তোর রূপ ফিরে পেলেই না আমার ক্ষতি করবি? শয়তান তান্ত্রিক, কি ভেবেছিস তোর চেয়ে শক্তিশালী তান্ত্রিক কেউ নেই? এখন দেখলি তো তার প্রমাণ। নিজেকে খুব বড় মনে করেছিলি, তাই না? আমাকে ক্ষমা করে দে, আমি কখনো তোদের ক্ষতি করব না। দয়া করে আমার আগের রূপ ফিরিয়ে দে। না টোনা, কখনোই এই ভুল করা যাবে না। এখন আমাদের হিরে নয়, তাড়াতাড়ি বনে ফিরে যেতে হবে। এরপর টোনা টুনি তান্ত্রিক রূপে কাঁঠালকে নদীতে ফেলে দেয়। আর হিরেটা নিয়ে তারা তাড়াতাড়ি করে বনের পুকুরে চলে আসে এবং হীরাটা পুকুরে ফেলে দিতেই আকাশ পরিষ্কার হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তোমার জন্যই আমি আমার সাথীদের সাথে এই পুকুরে থাকতে পারবো। এই নাও একটা সোনার কলস, এই কলসটা আমি তোমাকে উপহার হিসেবে দিলাম। তোমাকেও ধন্যবাদ মাছ। তুমি যদি হীরের বিষয়ে এত কিছু না বলতে তাহলে আমাদের সবার অনেক ক্ষতি হয়ে যেত। এরপর টোনা টুনি মাছের কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। ইস, আমি কত সুন্দর! আমার মতো সুন্দর এই বনে আর কেউ নেই। আমি তো নিজেই নিজেকে দেখে ফিদা হয়ে যাচ্ছি। আমি এত সুন্দর কেন রে? বনের কারোরই আমার সাথে কোনো তুলনা হয় না। বন্ধুরা, আমরা এতক্ষণ যাকে দেখলাম তার নাম টুনি। টুনি অনেক সুন্দরী। বনে টুনির মতো সুন্দর পাখি আর একটাও নেই। টুনি যে শুধু সুন্দরী তা নয়, সুন্দরের সাথে সাথে টুনি অনেক ধনীও। এরকমই একদিন টুনি নদীর পাড়ে দোলনায় বসে দোল খাচ্ছিল।
ঠিক তখনই সেখানে ময়ূরের মেয়ে মৌটুসি চলে আসে। টনি মাসি, ও টনি মাসি, তুমি অনেক সুন্দর। আমি সেই দূর থেকে তোমাকে দেখে এখানে চলে এলাম। টনি মাসি, আমিও না তোমার মতো সুন্দরী হতে চাই। আমি কি করে তোমার মতো সুন্দরী হব? আমাকে একটু বলো না মাসি। ও মাসি, বলো না। হাউ ডেয়ার ইউ, নোংরা পাখি! তুই কোন সাহসে তোর এই অপরিষ্কার হাত দিয়ে আমাকে স্পর্শ করলি? এই বলেই টুনি মৌটুসিকে মারার জন্য আবারও হাত তোলে। ঠিক তখনই কণিকা কাক সেখানে আসে আর টুনির হাতটা ধরে ফেলে। টুনি, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? একটা ছোট্ট বাচ্চা মেয়েকে তুই এভাবে মারছিস? এই কালো কাক, ছাড় আমার হাত, ছাড় বলছি। তোর ওই কালো হাতে স্পর্শ লেগে আমার হাতও কালো হয়ে যাবে। ছি 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 ছি, এখন আমার এই হাতটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে। টুনি, আমি কালো হতে পারি, কিন্তু তোর মতো অহংকারী নই। একটা কথা শুনে রাখ বোন, বেশি অহংকার ভালো নয়। মৌটুসি মা, চল আমার সাথে। মাসি, তুমি অনেক ভালো। ওই সুন্দরী টনি মাসি একটু ভালো নাই। আর কখনো টনি মাসির কাছে যাব না আমি। যত সব নোংরা পাখির দল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির অহংকার দিন দিন বাড়তেই থাকে। একদিন বনে প্রচন্ড ঝড় বাতাসের কারণে কণিকার ঘরটা ভেঙে যায়। কণিকা তার ভাঙা ঘরের পাশে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় হায় রে, এ কি হয়ে গেল আমার! এই ঘরটা যে আমার একমাত্র সম্বল ছিল। আমার হাতে যে কোনো টাকাও নেই যে নতুন করে ঘর বানাবো। কণিকা দিদি, ঘর ভেঙেছে জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট পেও না দিদি, এভাবে ভেঙে পড়া তোমাকে মানায় না। তাই আমি বলি কি, তুমি বনের কারো কাছ থেকে টাকা ধার নিয়ে ঘরটা আবারও নতুন করে বানিয়ে ফেলো। তুই ঠিকই বলেছিস রে বোন, আমি এক্ষুনি টাকা ধার খুঁজতে বের হব। এই বলেই কণিকা টাকার খোঁজে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই তোতার বাড়িতে চলে আসে। আরে কণিকা, তুই আজ হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? দাদা, অনেক বড় বিপদে পড়ে এসেছি। কালকে রাতের ঝড় বৃষ্টিতে আমার ঘরটা ভেঙে গিয়েছে। ঘরটা ঠিক করব, কিন্তু আমার হাতে কোনো টাকা পয়সা নেই। তাই তোমার কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। আমাকে দয়া করে কিছু টাকা ধার দাও দাদা। বোন, কি যে বলি, আমার কাছেও তো কোনো টাকা নেই। তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি একটা কথা বলতে পারি। হ্যাঁ দাদা, বলো। তুই টুনির কাছে যা, টুনি তো অনেক ধনী, ও তোকে টাকা ধার দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি যখন বলছো একবার টুনির কাছে গিয়ে দেখি। কণিকা টুনির বাড়ির দিকে উঠতে থাকে। এদিকে টুনি তার ঘরে বসে খাবার খায়। তখন টুনির বাড়ির সামনে এক বৃদ্ধা পাখি আসে। এই মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আজ 2 দিন থেকে আমি না খেয়ে আছি। আমাকে একটু খাবার দিবি মা? এই বুড়ি পাখি, আয়, তোর সাহস কি করে হলো আমার বাড়িতে এসে খাবার চাওয়ার? যা, চলে যা, চলে যা আমার বাড়ি থেকে। মা, রাগ করিস না, দে না, দে না মা কিছু খাবার। বিধাতা তোর ভালো করবেন। ভালো ভালো মাই ফুট, তোকে আমি কোনো খাবার দিব না। যা, আমার চোখের সামনে থেকে চলে যা, যা বলছি। দেখ মা, তুই নিজে থেকে যাবি না তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে টুনি রেগে বৃদ্ধা পাখিকে একটা ধাক্কা মারে আর বৃদ্ধা পাখি ধাক্কার তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তোর এত অহংকার, এই অহংকার তোর চিরদিন থাকবে না রে, থাকবে না। বৃদ্ধা কাঁদতে কাঁদতে চলে যায়। তখনই ওখানে কণিকা চলে আসে। টুনি বোন, অনেক অসহায় হয়ে তোর কাছে এসেছি, আমাকে কিছু টাকা ধার দিবি? এক ভিখারিকে তাড়িয়ে দিতে না দিতেই আরেক ভিখারি চলে এসেছে। এই, তোরা কি পণ করেছিস নাকি যে আমাকে শান্তিতে থাকতে দিবি না? আমি তোর মতো গরিব খ্যাত কালো পাখিকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। যা, দূর হ আমার চোখের সামনে থেকে।
বোন, এমনটা করিস না, টাকাটা আমার খুব দরকার। দয়া করে দে না রে বোন টাকাটা। আমার কোনো দয়া মায়া নেই, তুই চলে যাবি নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব তোকে? ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। হে বিধাতা, কেউ টাকা ধার দিল না, এখন আমি কি করব? আমাকে সাহায্য করো বিধাতা, আমাকে সাহায্য করো। কণিকা যখন এসব বলে কাঁদছিল, ঠিক তখনই তার কাছে সেই বৃদ্ধা পাখি আসে। এই মা, তুই কাঁদছিস কেন? তোর দুঃখ কি অনেক বেশি নাকি রে মা? বুড়িমা, এই দেখো আমার ঘরটা ভেঙে চুরমার হয়ে গেছে। ঘর যে ঠিক করব সেই টাকাও আমার হাতে নেই, কেউ আমাকে টাকা ধারও দিচ্ছে না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না বুড়িমা। শোন মা, আমি তোকে একটা ঠিকানার কথা বলছি, তুই ওই ঠিকানায় গেলেই তোর যা দরকার তা পেয়ে যাবি। এই বলে সেই বৃদ্ধা পাখি কণিকাকে একটা ঠিকানা দেয়। আর কণিকা দেরি না করে সেই ঠিকানার দিকে চলতে থাকে। কিছু দূর যেতেই কণিকা বলে, বুড়িমা তো এদিকে আসতে বলেছিল, কিন্তু আর কত দূর গেলে যে সেই আপেল বাড়ির দেখা পাবো? আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, কাল রাত থেকে না খেয়ে আছি। এই দুর্বল শরীর, ক্ষুধার্ত পেট নিয়ে আমার যে আর উঠতেই মন চাচ্ছে না। কণিকা যখন এসব বলছিল, তখনই সেখানে থাকা একটা কলা গাছ কথা বলে ওঠে। সখী কাক, দেখো না আমি কেমন মাটিতে হেলে পড়ে আছি। এমন হয়ে থাকতে আমার বড্ড কষ্ট লাগছে। আমাকে দয়া করে দাঁড় করিয়ে দাও না সখী। বন্ধু কলা গাছ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে দাঁড় করিয়ে দিচ্ছি। তুমি অনেক ভালো সখী, আশীর্বাদ করি যে দরকারে যাচ্ছ সেই দরকার যেন তোমার পূরণ হয়। ধন্যবাদ বন্ধু। কণিকা কলা গাছের কাছে বিদায় নিয়ে আবারও উঠতে থাকে আর সামনের দিকে যেতে থাকে। কিছু দূর যেতেই একটা খরগোশ কণিকাকে ডেকে বলে, সখী কাক, সখী কাক, আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ খরগোশ বন্ধু, অবশ্যই সাহায্য করব। বলো তোমার কি হয়েছে? এখানে খাবার খুঁজতে এসে আমার পাটা মচকে গিয়েছে, তুমি আমার পাটা একটু ঠিক করে দাও না। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। ধন্যবাদ সখী কাক, আমি এখন ইচ্ছে মতো পা নাড়াচাড়া করতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার তবে আমি আসি। কণিকা আবারও উড়তে থাকে। এক পর্যায়ে কণিকা উড়তে উড়তে বৃদ্ধা পাখির বলা ঠিকানায় চলে আসে। এই তো সেই আপেল বাড়িটা। এই বাড়ির কথাই তো বুড়িমা আমাকে বলেছে। কেউ কি বাড়িতে আছো? কণিকা, তুমি এসেছো? কে তুমি? আর আমাকে চিনলে কি করে? আমি তো তোমাকে আমার নাম বলিনি। আমি হলাম পরী, আমি তোমার সম্পর্কে সব জানি। তুমি অনেক ভালো পাখি, তোমার একটা বাড়ি দরকার তাই তো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে বাড়ি দিচ্ছি। এই সোনার বাড়িটা আজ থেকে তোমার। এই সোনার বাড়ি তোমার সব অভাব পূরণ করবে। ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। এই বলে কণিকা পরীকে বিদায় জানিয়ে সোনার বাড়ি নিয়ে চলে আসে আর বেশ সুখে দিন কাটাতে থাকে। না না না, এটা আমি কিছুতেই মানতে পারছি না। কণিকা কালো কুৎসিত গরিব হয়ে কিনা সোনার বাড়িতে থাকে। ওই রকম সোনার বাড়িতে তো আমার মতো সুন্দরী ধনী পাখি বসবাস করার যোগ্যতা রাখে। না, আর দেরি নয়, কণিকা ওই বাড়ি কোথায় পেয়েছে সেটা আমাকে জানতেই হবে। আমি এক্ষুনি যাব কণিকার বাড়িতে। কণিকা, এই কণিকা, কোথায় তুই? আমার কাছে আয়। এ কি টুনি বোন, তুই আমার বাড়িতে কি মনে করে আসলি? আয় আয়, বস ঘরে। আমি তোর মতো কুৎসিত পাখির ঘরে বসতে আসিনি। তুই এই সোনার ঘর কোথায় পেয়েছিস সেটাই আমি জানতে এসেছি। জলদি আমাকে সব খুলে বল। ও আচ্ছা, এই ব্যাপার, শোনো তবে। কণিকা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে সোনার বাড়ির উদ্দেশ্যে সেই পরীর দিকে চলতে থাকে। পথে সেই কলা গাছ টুনিকে বলে, সখী টুনি,
আমাকে একটু সাহায্য করো। ঝড়ের কারণে আমি মাটিতে পড়ে গিয়েছি, দয়া করে আমাকে একটু দাঁড় করিয়ে দাও। তুই কি করে ভাবলি আমার মতো সুন্দরী পাখি তোকে সাহায্য করবে? আমি যাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ কাজে, তোকে সাহায্য করার টাইম আমার হাতে নেই। মর তুই এভাবেই। এই বলে টুনি চলে যায়। কিছু দূর যেতেই খরগোশ টুনিকে ডাকে। টুনি কলা গাছের মতো খরগোশকেও সাহায্য না করে চলে যায়, আর আপেল বাড়ির সামনে এসে বলতে থাকে, পড়ি, এই পড়ি, কোথায় তুই? আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে চলে আয়। পড়ি, এই পড়ি, শুনতে পাচ্ছিস আমার কথা? আরে বন্ধু, এত অস্থিরতা কিসের? শান্ত হও। শান্ত? শান্ত মাই ফুড। তুই কালো কণিকাকে একটা সোনার বাড়ি দিয়েছিস, আমাকে দুটো বাড়ি দে, কারণ আমি কণিকার চেয়ে অনেক অনেক সুন্দরী। কিরে পড়ি, দাঁড়িয়ে আছিস কেন? দে বলছি। বেয়াদব অহংকারী টুনি, চুপ কর। একে তো পথে আমার বন্ধুদের সাহায্য করিসনি, তার উপর আবার আমার সাথে অসভ্যতা করছিস। তোকে তো এই অহংকারের শাস্তি দিবই দিব। এই বলে টুনি পরীকে জাদু করে কালো বানিয়ে দেয়। টুনি তার কালো চেহারা দেখে বলে, হে, এটা কি করলে? আমার সৌন্দর্য। বড়ি, আমি ভুল করেছি, আর কখনো অহংকার করব না। আমাকে আগের মতো ঠিক করে দাও, তোমার পায়ে পড়ি। আমাকে আগের মতো ঠিক করে দাও পড়ি, ঠিক করে দাও। অসম্ভব, তোকে ক্ষমা করা অসম্ভব। তুই যা করেছিস, পাপ করেছিস, তার শাস্তি ভোগ করতেই থাক। আমি চললাম, বিদায়। এই বলেই পরি আপেল বাড়ি সহ উধাও হয়ে যায়। না পড়ি, যেও না, আমাকে ক্ষমা করে দাও পড়ি, যেও না। দেখলি তো বন্ধুরা, অহংকার করলে তার শাস্তিটা কতটা ভয়ঙ্কর হয়। তাই আমরা কখনো কারো সাথে অহংকার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।